আসসালামু আলাইকুম। রব্বি জিদনি ইলমা, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা মূলত এই প্লেলিস্টটা জুড়ে সমগ্র প্লেলিস্টটা জুড়ে ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। তো এমনিতে আমি আমার প্রথমে পরিচয়টা দিয়ে নেই। আমি হচ্ছি জাহিদ। বর্তমানে বাংলাদেশ অ্যাটমিক এনার্জি রেগুলেটরি অথরিটির একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছি। আমার বিএসসি বুয়েট ত্রিপলি থেকে আমার কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। তো এই পুরো প্লেলিস্টটা জুড়ে আমি আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ। এখানে আমরা ইংলিশ গ্রামারের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, যেন আপনি আপনার চাকরির পরীক্ষায়, সেটা বিসিএস হতে পারে, সেটা প্রাইমারি হতে পারে, সেটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের পরীক্ষা হতে পারে, সেটা বিভিন্ন মিনিস্ট্রির পরীক্ষা হতে পারে, যে কোনো পরীক্ষা হোক না কেন, সর্বনিম্ন 5 মার্ক ইংলিশ গ্রামারে থাকেই। সর্বোচ্চ আমরা যদি বিসিএসের কথা চিন্তা করি তাহলে 20 মার্ক পর্যন্ত কিন্তু ইংলিশ গ্রামার থাকে। তো সেই জায়গাটায় আপনি যেন ভালো করতে পারেন, সেটার জন্য আমার এই ছোট্ট আয়োজন। তো প্রথমে আমি বলে নেই, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট না, তারাও আমাদের স্লাইডগুলো কালেক্ট করতে পারবেন ইনশাল্লাহ। আমার স্লাইডগুলো আসলে আমি একটু ভিন্নভাবে গুছিয়েছি। সেখানে আমি গতানুগতিক গাইড বই কিংবা গতানুগতিক প্রচলিত বইগুলো সাহায্য না নিয়ে আমি সেখানে অনেকগুলো বইয়ের একসাথে মিশ্রণের পাশাপাশি এআই দিয়ে আমি অনেক স্লাইড প্রিপেয়ার করেছি। এআই এর হেল্প নিয়েছি এবং এখানে অনেক এক্সাম্পল নিয়ে আসার চেষ্টা করেছি। এখানে স্পেসিফিক ভাবে বেশ কিছু এমন এক্সাম্পল নিয়ে আসার চেষ্টা করেছি যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় অলরেডি এসেছে। তারপর এমন কিছু ব্যতিক্রম ধর্মী উদাহরণ নিয়ে আসার চেষ্টা করেছি যে জিনিসগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। অর্থাৎ মূলত আপনাদেরকে চাকরির পরীক্ষায় আপনার দক্ষতাকে, আপনার মেধাকে ইংলিশ গ্রামারে বাড়িয়ে দেওয়ার জন্য যা যা করার দরকার আমি হচ্ছে গিয়ে আমার এই স্লাইডের মাধ্যমে করার চেষ্টা করেছি। তো আমাদের পেইড ব্যাচের বাইরে যারা রয়েছেন তারা কালেক্ট করতে একদম নামমাত্র দামে স্লাইডগুলো কালেক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। মাত্র 300 টাকায় আমরা আপনাদেরকে সকল স্লাইডগুলো প্রোভাইড করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো যাই হোক, আমরা আমাদের আলোচনায় ঢোকার আগে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি ইংলিশে খুব বেশি এক্সপার্ট নই। আমি এবং আপনার আসলে চাকরির পরীক্ষায় এমন এক্সপার্টনেসের দরকার নেই যেন আপনি আইএলটিএস পরীক্ষায় 9 আউট অফ 9 পান। আপনার আসলে ইংলিশ গ্রামারটা চাকরির পরীক্ষায় আপনি কতটুকু ক্র্যাক করতে পারবেন সেটার জন্যই আমাদের এই আয়োজন। তো আমরা আমাদের প্রথম ক্লাসে, এই ক্লাসটা আমাদের একদম ভেরি ফার্স্ট ক্লাস, এই ক্লাসে আমরা নাউন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমরা প্রথমে একটু বলে নেই পার্টস অফ স্পিচের কথা। আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, যেটার প্রথম প্রকারেই আমরা নাউনের কথা বলে থাকি। তো এই নাউনটা নিয়েই আমরা মূলত আলোচনা করব। তো নাউনকে আমরা দুইটা পোর্শনে ভাগ করতে পারি, একটা হচ্ছে কনক্রিট নাউন এবং আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন বলতে যেমন আমরা হচ্ছে কি স্পর্শ করতে পারি, আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য জিনিসপত্র। এটাকে আমরা 4টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটারিয়াল নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এটাকে ধরা যায় না, স্পর্শ করা যায় না, এরকম নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। যেমন অনেস্টি, এটাকে আমরা স্পর্শ করতে পারি না, এটাকে আমরা ধরে মাপতে পারি না। তো প্রথমে আমরা যে ক্লাসিফিকেশনে চলে যেতে চাই সেটা হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউন দিয়ে আসলে স্পেসিফিক জিনিসটার নাম বোঝায়। সেটা একজন মানুষ হতে পারে, সেটা একটা জায়গা হতে পারে, সেটা যে কোনো একটা জিনিস হতে পারে, সেটা যে কোনো একটা অর্গানাইজেশন হতে পারে। তবে মেক শিওর সেটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হতে হবে। যেমন আপনারা এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছেন ঢাকা, উইলিয়াম শেক্সপিয়ার, অ্যামাজন, গুগল, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এই জিনিসগুলো কিন্তু আপনার ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে। এখানে আপনারা দেখতে পারেন পার্সন হিসেবে আমরা উইলিয়াম শেক্সপিয়ার, প্লেস হিসেবে প্যারিস কিংবা মাউন্ট এভারেস্ট, ব্র্যান্ড হিসেবে নাইকি, টয়োটা, কিংবা ইভেন্টস হিসেবে ওয়ার্ল্ড ওয়ার 2, দ্য রেনেসান্স বা রেনেসা হিসেবে আমরা যেটাকে জানি। আচ্ছা, এখানে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, আমি আসলে একটা টপিকের ভিতরে আরও অনেক টপিকের ডিসকাশন ঢুকিয়ে দিব বা নিয়ে আসবো এটার জন্যই। যেমন ধরেন এই যে এই এক্সাম্পলটা আমি যখন পিক করেছি ইভেন্টসের, তখন এই যে রেনেসা
এইটা আমি কেন নিয়ে এসেছি, বা বানানটা আপনি যদি এভাবে মনে রাখতে চান যে রেনেসান্স, ডাবল এস রয়েছে। তো এটা আমি কেন পিক করেছি জানেন? এটা পিক করার কারণ হচ্ছে আপনার কিন্তু পরীক্ষায় অনেক স্পেলিং আসে, সেটা যেন আপনি খুব সহজে পেরে যান। এই একটা মার্ক আমি আপনাকে পাইয়ে দিতে চাই, এবং অনেক চাকরির পরীক্ষায় এই বানানটা কিন্তু এসেছে। সো বি কেয়ারফুল, এই বানানটার দিকে কিন্তু আপনি একটু ভালো মতন তাকাবেন। আমরা কিছু গ্রামাটিক্যাল রুলস নিয়ে আলোচনা করতে চাই। আপনি বলবেন ভাই প্রপার নাউন এটা তো খুবই সহজ জিনিস, এটাতে আবার গ্রামাটিক্যাল রুলস নিয়ে এত আলোচনার কি আছে? না ভাই, এখানে আলোচনার বেশ অনেক কিছু রয়েছে। যেমন আমরা প্রথমে বলেছি যে অলওয়েজ ক্যাপিটালাইজড হবে, এটা খুবই সহজ একটা বিষয়। এবং পরবর্তীতে আমরা আরেকটা কথা বলছি যে এটা মেনলি সাধারণত ইউজুয়ালি আমরা দেখতে পাই যে আর্টিকেল এগুলোর আগে ইউজ হয় না, তবে কিছু স্পেশাল কেস রয়েছে যেখানে আপনি আর্টিকেলের ইউজ দেখতে পাবেন। যেমন আমরা বলছি দি, এই যে এখানে আমরা বলছি দ্য হেগ। এখন এই যে আমরা দ্য হেগের কথা বলছি, এটার আগে কিন্তু আমি দ্য ইউজ করেছি। দ্য ইউজ কেন করলাম? দ্য ইউজ করার কারণ হচ্ছে হেগটা এসেছে একটা ডাচ টার্ম অ্যাজ গ্রেভেন হেজ, যেটার মিনিং হচ্ছে দ্য কাউন্টস হেজ বা দ্য কাউন্টস এনক্লোজার। তো এই যে ট্রান্সলেশনটা আমি করলাম, ট্রান্সলেশনে যেন ফুল মিনিংটার রিফ্লেকশন দেখা যায়, এটার জন্য হেগের আগে দাটাকে রেখে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই দ্য হেগ। এছাড়াও আমরা যদি বলি দ্য আলপস, আলপস বলতে এটা কিন্তু প্লুরালাইজড করার জন্য দাটা ইউজ করা হয়েছে। তো দি আলপস আমরা যখন বলছি, এখানে পর্বতমালা, আলপস পর্বতমালা সম্পর্কিত ধারণা কিন্তু দেওয়া হচ্ছে। আলপসের ব্যাপারে আমি একটা কথা বলি, আমি যখন ভিয়েনাতে ছিলাম আমাদের এর ওয়ার্কশপে অ্যাটেন্ড করার জন্য, তো দেখলাম পুরো ভিয়েনা আলপস থেকে নেমে আসা ঝর্ণার পানি খায়। অনেক জায়গায় পানির ফোয়ারা রয়েছে, সেখান থেকে ফ্রিতে পানি খেতে পারা যায়। তো খুব ইন্টারেস্টিং ফিলিংস, মানে আমার পেটের মধ্যে আলপসের পানি রয়েছে। আচ্ছা ফাইন। এরপর দা ন্যাশনালিটিজের আগে, যেমন ইংরেজ জাতি, ফ্রেঞ্চ জাতি, জাপানিজ জাতি, এটার আগে এটা বোঝানোর জন্য আমরা কিন্তু এই যে যেমন দি ইংলিশ, ওকে, তারপর দ্য ফ্রেঞ্চ, তারপর দ্য জাপানিজ, আমরা কিন্তু দা ইউজ করছি। আমরা যখন ন্যাশনালিটিজের কথা বলছি, আমরা যখন জাতির কথা বলছি, তখন কিন্তু আমরা দা ইউজ করছি। কিন্তু 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 নো দা বিফোর ল্যাঙ্গুয়েজ, আমরা যখন ভাষার কথা বলবো, ইংরেজি ভাষা, স্পেনিশ ভাষা, ফ্রেঞ্চ ভাষা, তখন কিন্তু আমরা দা ইউজ করব না। এই 45th বিসিএসে এরকম একটা এমসিকিউ এসেছিল যে ইংরেজ জাতি ইংরেজি ভাষায় কথা বলে, এরকম একটা বুঝাতে। তো জাতির আগে দা হবে, ভাষার আগে দা হবে না, তবে মেক শিওর সব জায়গায় বানানটা সেমই থাকবে এবং ক্যাপিটালাইজড হবে। আচ্ছা, এটা ছাড়াও আমরা আরও এক্সাম্পল টানতে পারি, যেমন দ্য নেদারল্যান্ডস, দ্য গাম্বিয়া এবং জাম্বিয়া দুইটা কিন্তু আলাদা আলাদা দেশ। অনেকে ভাবে জাম্বিয়ার গাম্বিয়া বুঝি সেম, না। 1964-এ খুব সম্ভবত গাম্বিয়ার প্রেসিডেন্ট, উনি আসলে জাম্বিয়ার সাথে এই পার্থক্য করার জন্য এই দ্য গাম্বিয়া এ ধরনের একটা নামকরণ করেছিলেন। তো আরও কিছু এক্সাম্পল রয়েছে, আপনারা দেখে নেবেন। এটার পাশাপাশি আমরা আর্টিকেলের কিছু কেস স্টাডি দেখব, যে দা কখন ইউজ হবে কখন ইউজ হবে না, সেটা যদি আমরা একটু মনে রাখতে চাই টেবিল আকারে। আপনারা কিন্তু কোনো বইয়ে এরকম অর্গানাইজডভাবে পাবেন না যেরকমভাবে আমাদের এখানে গুছানো রয়েছে। তো কিছু জায়গা কিংবা পাবলিকেশনসের নামের পূর্বে আপনার দাটা ইউজ হয়, যেমন দ্য ইউনাইটেড কিংডম, এখানে কিন্তু দা ইউজ হয়েছে, দ্য ইউকে, দ্য নেদারল্যান্ডস, দ্য ইউএসএ। এরপর প্লুরাল ইউজ, যেমন আমরা আলপসের ক্ষেত্রে দেখেছি, কিংবা আমরা যদি কোনো নির্দিষ্ট ফ্যামিলিকে রেফার করি, যেমন দ্য স্মিথস, তখন আপনার কিন্তু আর্টিকেলের ইউজ আপনি দেখতে পাচ্ছেন। এছাড়াও সাগর, মহাসাগর কিংবা নদীর ক্ষেত্রে আপনি কিন্তু দা ইউজ করবেন, যেমন দ্য প্যাসিফিক ওশান, দ্য নীল, আপনি কিন্তু দা ইউজ করছেন।
ডেজার্ট কিংবা মাউন্টেনের আগে আপনি দ্য ইউজ করবেন, যেমন দ্য সাহারা, দ্য হিমালয়াস। নিউজ পেপার কিংবা ফেমাস ট্রান্সপোর্ট, মেক শিওর ফেমাস ট্রান্সপোর্ট। নিউজ পেপারের আগে আপনি দ্য ইউজ করবেন, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, দ্য টাইমস অফ ইন্ডিয়া, একটু আগে আমরা যেমনটা দেখলাম। দ্য টাইটানিক, টাইটানিক সম্পর্কে আমরা অনেকেই জানি, কিন্তু বাংলার ধরেন হানিফ নামের একটা জাহাজ, এটা সম্পর্কে পৃথিবীর সবাই জানে না, আপনি এজন্য দ্য হানিফ এভাবে বলবেন না, আপনি আপনি এটার আগে দা লাগাবেন না। ওয়েল নন শিপস অর ট্রেনসের পূর্বে আপনি দা ইউজ করবেন। পবিত্র ধর্মগ্রন্থের আগে দা ইউজ করতে হবে, যেমন দ্য কোরআন। এছাড়াও হিস্টোরিক্যাল ডকুমেন্ট বা ট্রিটি বা কোনো অফিসিয়াল ডকুমেন্টস কিংবা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টসের আগে আপনি দা ইউজ করবেন, যেমন দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, দ্য ট্রিটি অফ ভার্সাই, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ওকে ফাইন, এরপর আমরা চলে আসি কমন নাউনে। ওই প্রপার নাউনে আমরা যেমন স্পেসিফিক কারো নাম, কোনো জিনিসের নাম কিংবা কোনো ব্যক্তির নামের কথা আমরা বলছিলাম, এখানে কিন্তু ওইরকম স্পেসিফিক আমরা বলবো না, বরং জেনারেল ক্লাস বা ক্যাটাগরি অনুযায়ী বলবো। যেমন জাহিদ না বলে এখন আমরা বলবো বয়, যেটার ভিতরে জাহিদও পড়ে, সাকিবও পড়ে, আব্দুল কালাম আজাদও পড়ে। তো আমরা বলবো বয়। আমরা বলবো গার্ল, ফ্রেন্ড, পয়েট, ফ্লাওয়ার, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। আরও অনেক এক্সাম্পল রয়েছে, আপনারা দেখে নেবেন। আমরা গ্রামাটিক্যাল রুলসটা একটু দেখতে চাই। আমরা যেমন প্রপার নাউনে দেখেছি যে ক্যাপিটালাইজড হতে হবে, কমন নাউনে কিন্তু ক্যাপিটালাইজড হওয়ার প্রয়োজন নেই। যেমন আপনারা দেখতে পাচ্ছেন দিস ইজ মাই ফ্রেন্ড, এখন ফ্রেন্ডটা কিন্তু এফটা কিন্তু আমরা ক্যাপিটালাইজড করিনি, যেমনটা আমরা প্রপার নাউনে করেছিলাম। এরপর দ্য টিচার এন্টার্ড দ্য রুম। আচ্ছা, আমি এখানে এন্টার্ডের ব্যাপারে একটু বলি, হ্যাঁ, যদিও এটা আসলে নাউনের সাথে সামঞ্জস্যপূর্ণ না। এন্টার্ডের পরে অনেকে ইনটু লাগাতে চান, দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য রুম। বি কেয়ারফুল, এন্টার্ডের পরে ইনটু লাগাবেন না, নো প্রিপোজিশন, এন্টার্ড দ্য রুম, দ্যাটস ইট। মডার্ন ইংলিশে এভাবেই বলে। আগে খুব সম্ভবত ইনটু ইউজ হতো, অথবা ওটা একটা ভুল ইউজ, অথবা আগে ইউজ হতো, কিন্তু মডার্ন ইংলিশে ইনটু হবে না। এরপর আসুন, দে ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। আমরা সেখানে আ জাহিদ, টু জাহিদস এভাবে কিন্তু বলিনি, একটু পরে বলবো, একটু পরে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, টু জাহিদ, থ্রি জাহিদস বলবো, তবে প্রপার নাউনের ভিতরে বলিনি। কিন্তু এখানে আমরা বলবো আ রিভার, টু রিভার্স, এভাবে আমরা বলবো বা বলতে পারবো। এরপর কমন নাউনগুলো কাউন্টেবল বা আনকাউন্টেবল হতে পারে, যেমন কাউন্টেবল হিসেবে আমরা একটা বই, দুইটা বই বলতে পারি, কিন্তু আমরা একটা পানি, দুইটা পানি বলতে পারি না। দ্যাটস ওয়াই ওয়াটারটা কিন্তু আনকাউন্টেবল। কাউন্টেবল, আনকাউন্টেবল নিয়ে আমরা সামনে আলোচনা জারি রাখবো, আপনারা সাথেই থাকুন। এরপর আমরা বলতে চাই দে ক্যান বি মডিফাইড বাই অ্যাডজেক্টিভস, যেমন অ্যান অনেস্ট টিচার, অনেস্টটা কিন্তু টিচারটাকে মডিফাই করেছে, তো অনেস্টটা কিন্তু অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা দিয়ে কিন্তু টিচারটা মডিফাই হয়েছে। এরপর কমন নাউনগুলো সেন্টেন্সের বিভিন্ন জায়গায় আপনি পেতে পারেন, যেমন দ্য ডগ আপনি সাবজেক্ট হিসেবে পেলেন, আই স আ ডক্টর আপনি অবজেক্ট হিসেবে পেলেন, শি ইজ আ টিচার আপনি কমপ্লিমেন্ট হিসেবে পেলেন। আচ্ছা, কমপ্লিমেন্টের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। কমপ্লিমেন্ট হচ্ছে সামথিং ইকুয়াল টু সামথিং, এভাবে আমি যদি বলতে পারি, যেমন শি ইজ আ টিচার, শি ইকুয়াল টু টিচার, এটা কিন্তু আমরা বলতে পারছি। তো টিচারটা হচ্ছে শি এর কমপ্লিমেন্ট। জাহিদ ইজ অ্যান ইঞ্জিনিয়ার, জাহিদ ইকুয়াল টু ইঞ্জিনিয়ার, এভাবে আমি বলতে পারি। দ্যাটস ওয়াই ইঞ্জিনিয়ারটা হচ্ছে জাহিদের কমপ্লিমেন্ট। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। এরপর আসুন দে মে অকার ইন কম্পাউন্ড ফর্ম, যেমন স্কুল এবং ব্যাগ দুইটা আলাদা জিনিস, কিন্তু স্কুল ব্যাগ একটা নির্দিষ্ট একটা ব্যাগকে বোঝাচ্ছে, তো কম্পাউন্ড ফর্মে এসেছে, কম্পাউন্ড ফর্মেও আসতে পারে, যেমন স্কুল ব্যাগ, বাস স্টপ, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। পসেসিভ ফর্মে আসতে পারে অ্যাপোস্ট্রফি এস দিয়ে, দ্য বয়েজ প্যান, দ্য গার্লস হোস্টেল। বি কেয়ারফুল, দেখুন একটা জিনিস, দ্য গার্লস হোস্টেল লেখার সময় প্লুরালের এস এর পরে কিন্তু অ্যাপোস্ট্রফিটা দেওয়া হয়েছে, বি কেয়ারফুল। আগে দিলে কিন্তু মনে হচ্ছে যে একটা গার্লের হোস্টেল, এটা তো সম্ভব না, গার্লস হোস্টেল। এখানে আরো কিছু এক্সাম্পল রয়েছে, আপনারা এগুলো একটু দেখে নেবেন।
আচ্ছা, কমন বলতে আসলে কমন নাউনকে বুঝাচ্ছি না, হ্যাঁ, আমি এরকম অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন আমার স্লাইডে, সেটা হচ্ছে কমন দিয়ে আসলে কমন এক্সাম্পলস বুঝাচ্ছি। আর কমন নাউন বললে কমন নাউন ওভাবেই আমি ক্যাপশনটা দিব, বি কেয়ারফুল। স্পেশাল কেসটা নিয়ে আমরা একটু আলোচনা করি। স্পেশাল কেস হচ্ছে যেমন একটা প্রপার নাউন আসলে কমন নাউন হিসেবে ইউজ হতে পারে বা ফাংশন করতে পারে। কীরকম? কেউ একজন বলল হি ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ। তার মানে দ্য শেক্সপিয়ার, একটু খেয়াল করুন, দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ। শেক্সপিয়ার বানানটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। শেক্সপিয়ারের আগে তো দা বসতে পারে না, প্রপার নাউনের ভিতরে আমরা দেখে এসেছি প্রপার নাউনের ক্ষেত্রে। তার মানে দ্য শেক্সপিয়ার এটা কি না? প্রপার নাউন না, এটা একটা কমন নাউন। কেন কমন নাউন ভাই? শেক্সপিয়ারটা এখানে ওই হিসাবে ইউজ হয়েছে যে আমি এমন একজনের কথা বলছি যে শেক্সপিয়ারের লেভেলের ড্রামাটিস্ট। যেমন আমি হুমায়ুন আহমেদের কথা বলছি, হুমায়ুন আহমেদ ইজ কল্ড দ্য শেক্সপিয়ার অফ বাংলাদেশ। তার মানে হুমায়ুন আহমেদের লেভেলটাকে আমি শেক্সপিয়ারের ড্রামার লেভেলের সাথে তুলনা করছি। এছাড়াও আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি দেয়ার আর টু জাহিদস ইন দিস ক্লাস। এইখানে জাহিদটা, এই যে টু জাহিদস বা টু রাঘিবস আমরা বলছি, যেটা আমরা বলছিলাম যে প্রপার নাউনের ক্ষেত্রে এভাবে বলা যায় না, কিন্তু কমন নাউনে টু জাহিদস মানে হচ্ছে এটা একটা জেনারেল নাম বুঝাচ্ছে, কোনো স্পেসিফিক একজন মানুষকে বুঝাচ্ছে না, একটা জেনারেল নাম বুঝাচ্ছে। ওকে, এখানে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কিছু কিছু নাউন আপনারা কাউন্টেবল আনকাউন্টেবল দুই ফর্মেটেই দেখতে পারেন, আসলে এটা কোন মিনিংয়ে ইউজ হচ্ছে সেটার উপর ভিত্তি করে। যেমন এক্সপেরিয়েন্স, এক্সপেরিয়েন্স হচ্ছে কি আপনি যদি লাইফ ইভেন্টসের কথা চিন্তা করেন এটা হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু আপনি যদি জব এক্সপিরিয়েন্সের কথা চিন্তা করেন তাহলে এটা হচ্ছে কাউন্টেবল। যেমন আমি প্রাইভেট জব করেছি 2 বছর, গভর্নমেন্ট জব করেছি 2 বছর, মাল্টিন্যাশনালে জব করেছি 2 বছর, সো জব এক্সপিরিয়েন্সেসের কথা আমরা বলছি, দিস ইজ কাউন্টেবল। আমরা ধরেন বলছি 1টা মুরগি, 2টা মুরগি, 3টা মুরগি, তখন আমরা চিকেনটাকে এনিম্যাল হিসেবে অর্থাৎ কাউন্টেবল হিসেবে আমরা ইউজ করছি। কিন্তু আমি যদি বলছি আমি চিকেন খাচ্ছি, মিট হিসেবে আমি যখন ইউজ করছি তখন এটা কিন্তু আনকাউন্টেবল। কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে আলোচনা আমাদের জারি থাকবে এখনও। এরপর চলে আসুন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হচ্ছে গিয়ে আ গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল বা আ গ্রুপ অফ থিংস এর নাম। যেমন মনে করেন একটা বোর্ড বা একটা কমিটি বা একটা অথরিটি। এখন ওই অথরিটি মানে হচ্ছে কি অনেকগুলো মানুষের সমন্বয়ে গঠিত একটা অথরিটি, অনেকগুলো মানুষের সমন্বয়ে গঠিত কমিটি আছে। এখানে একটু মার্ক করতে চাই, কমিটি বানানটা একটু খেয়াল রাখবেন, স্পেলিং আসতে পারে। কমিটি বানানটা দেখুন, সব কিছু কিন্তু ডাবল ডাবল, ডাবল এম, ডাবল টি, ডাবল ই, শুধু আইটা কিন্তু সিঙ্গেল, সো বি কেয়ারফুল। এটা ছাড়াও আরও অনেকগুলো এক্সাম্পল রয়েছে, যেমন হার্ট, ক্যাটেল, অডিয়েন্স, ক্রাউড, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ওকে, আমরা যদি গ্রামাটিক্যাল রুলস নিয়ে আলোচনা করি, এটা মেনলি আসলে রাইট ফর্ম অফ ভার্বসের সাথে তুলনা করে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল ভার্ব এই রিলেটেড একটা টুইস্ট দেয় এক্সামে। তো ধরেন একটা কমিটি আসলে কালেকটিভভাবে একটা কাজ করছে, যেমন একটা টিম ভালো খেলছে, বাংলাদেশ ধরেন ভালো খেলছে, সেখানে লিটন ভালো খেলছে, বোলিং ডিপার্টমেন্টে মুস্তাফিজ ভালো খেলছে, তার মানে একটা টিম ভালো খেলছে এরকম বুঝাচ্ছে। এই জন্য দ্য টিম ইজ প্লেয়িং ওয়েল আমরা বুঝাচ্ছি। কিন্তু ধরেন একটা মিটিং হয়েছে, ওইখানে যে অথরিটি ছিল অথরিটির এক একজনের এক এক মতামত, এজন্য আমরা বলছি, যেমন একদম লাস্ট এক্সাম্পলটা দেখেন, দ্য জুরি ওয়ার ডিভাইডেড, একটা প্লুরাল ভার্ব কিন্তু আমরা ইউজ করেছি। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, সো জুরির আলাদা আলাদা সদস্যের আলাদা আলাদা অপিনিয়ন রয়েছে, ডিফারেন্ট ভিউজ, ডিফারেন্ট অপিনিয়ন্স রয়েছে, এরকম বোঝাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু ভার্বটা প্লুরাল হয়েছে। এছাড়াও আমরা আরও এক্সাম্পল দেখতে পারি আমাদের ক্লিয়ার করার জন্য, যেমন আমরা বলছি দ্য আর্মি ইজ রেডি টু মুভ। এখানে আর্মি যারা রয়েছে সিঙ্গেল ইউনিটটা একদিকে ফোকাসড, একটা কাজে ফোকাসড, কিন্তু আমরা যখন বলছি দ্য আর্মি ওয়ার মার্চিং ইন ডিফারেন্ট ডিরেকশনস, তার মানে আর্মির এক একটা গ্রুপ এক এক দিকে মুভ করবে, এক এক মেম্বার সেপারেটলি নিজেদের মতন সেপারেটলি অ্যাক্ট করবে। এখানে আরও এক্সাম্পল রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন।
এরপর আমরা চলে যাই ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন আপনারা বুঝতেই পারছেন আসলে কিসের কথা বোঝানো হবে, কিসের নামকে বোঝানো হবে। সাবস্ট্যান্স অর ম্যাটেরিয়ালের কথা বোঝানো হবে যেই জিনিসটা আনকাউন্টেবল। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলছি মাটন। মাটনটা ওই যে চিকেনের মতনই কিন্তু হবে। মাটনটা দেখুন, চিকেন কিন্তু তাও বলতে পারি, কিন্তু মাটন কিন্তু ওইভাবে বলি না। মাটন মানে ছাগলকে কি আমরা মাটন বলি না। দ্যাটস ওয়াই মাটন অলওয়েজ কিন্তু আনকাউন্টেবল। এরপর ওয়াটার, এটার কথা আমরা অলরেডি বলেছি, উড, গোল্ড, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। ওকে, আমরা আনকাউন্টেবল ম্যাটেরিয়ালস নাউন্স ক্যান নট বি কাউন্টেড ইন্ডিভিজুয়ালি। যেমন আই বট সাম ওয়াটার, আমি বলছি না ওয়াটার্স, আমি বলতেছি দেয়ার ইজ আ লট অফ সুগার, নট সুগার্স। এভাবে তো আমি ওদেরকে কিভাবে মেজার করব? তাহলে মেজার করার অবশ্যই আছে, তবে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ইউনিট। যেমন আ গ্লাস অফ ওয়াটার, আ বটল অফ ওয়াটার, আ বার অফ গোল্ড, আ পিস অফ উড, এভাবে আমরা বলতে পারি। ওকে, এখানে জিনিসগুলো আপনারা বুঝবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে ম্যাটেরিয়ালস নাউন আপনার প্লুরাল ফর্ম নিতে পারে, যেমন অয়েলস। আমি যখন এখানে অয়েলস বলছি তখন আসলে ডিফারেন্ট কাইন্ডস অফ অয়েলসের কথা আমি বলছি। যেমন ধরেন সরিষার তেল, অলিভ অয়েল, নারিকেল তেল, বিভিন্ন ধরনের অয়েলসের কথা বলছি। ওয়াটার্সের কথা আমরা যখন বলছি তখন আমরা বলছি দ্য ওয়াটার্স অফ অ্যাটলান্টিক অসেন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন ম্যাটেরিয়াল নাউনও কখনো কখনো কমন নাউনের মতন আচরণ করবে বা কমন নাউন হয়ে যাবে। কখন? আমি যখন বললাম গোল্ড, এটা একটা সাবস্ট্যান্স, এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বললাম, কিন্তু গোল্ড থেকে বানানো নেকলেসটা কিন্তু কমন নাউন। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আপনার হচ্ছে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল, কিন্তু গোল্ড থেকে আপনি নেকলেস বানালেন, সেটা কিন্তু কমন নাউন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ঠিক একইভাবে উড, এটা হচ্ছে কি একটা ম্যাটেরিয়াল, একটা সাবস্ট্যান্স, কিন্তু উড থেকে আপনি যখন চেয়ার বানালেন তখন চেয়ারটা কিন্তু কমন নাউন। কাজেই সাবস্ট্যান্সগুলো ম্যাটেরিয়াল নাউন, এবং এই সাবস্ট্যান্স থেকে আমি যে জিনিসটা বানাচ্ছি সেটা কিন্তু কমন নাউন। তো আচ্ছা, এখানে আমার একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে এই যে আপনারা যেমন এখানে দেখতে পাচ্ছেন আ প্রোডাক্ট মেড ফ্রম গোল্ড, ফ্রম গোল্ড হবে না, বরং অফ গোল্ড হবে। হ্যাঁ, এটা একটু ভুল হয়েছে, আপনারা একটু কারেকশন করে নেবেন, আমার স্লাইডে এটা ভুল রয়েছে। ফ্রম না হয়ে অফ হবে, আমি এটার জন্য দুঃখিত, এটা অফ হবে। অফ কেন হবে ভাইয়া? আমরা তো জানি ফ্রমই, কোনো কিছু থেকে আমরা বানালে তো ফ্রমই হওয়ার কথা না। ফ্রমই হওয়ার কথা ঠিক আছে, যেমন মনে করেন আপনি হচ্ছেন গিয়ে দুধ থেকে মিষ্টি বানালেন, এখন মিষ্টির ভিতরে তো আর দুধ দেখা যাচ্ছে না, ঠিক না? কিংবা চিনি দিয়ে, চিনি তো আর দেখা যাচ্ছে না মিষ্টির ভিতরে, তো সেইখানে আপনার ফ্রম হবে। কিন্তু নেকলেসটা দেখলেই বোঝা যায় ওটা গোল্ডের তৈরি, চেয়ারটা দেখলেই বোঝা যায় ওটা কাঠ দিয়ে বানাইছি, তখন এরকম হবে গোল্ড ইয়া নেকলেস ওয়াজ মেড অফ গোল্ড, চেয়ার ওয়াজ মেড অফ উড, নট ফ্রম উড। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আপনারা এই জায়গাটা একটু কারেকশন করে নেবেন, আমার স্লাইডে এটা একটু ভুল আছে। এরপর আসুন অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গিয়ে এই যে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, এরকম টাইপের। আপনি হচ্ছেন গিয়ে 5 সেন্স দিয়ে ওই জিনিসটা সম্পর্কে আইডিয়া করতে পারবেন না। তো এটা কি কনসেপ্টস বা ইমোশন বা কন্ডিশন বা অ্যাকশন, যেমন অনেস্টি, কাইন্ডনেস, হ্যাপিনেস, পেগারি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। তো আই লাভ ইস অনেস্টি, এটা আপনি ফিজিক্যালি টাচ করতে পারবেন না, স্পর্শ করতে পারবেন না, ধরা ছোঁয়ার বাইরে। আবার ধরাছোঁয়ার বাইরে এটা মনে করেন না যে ভাই কেউ ঘুষ খাচ্ছে আমি তো ধরতে পারি, ওইটা না। আচ্ছা, এরপর ইউজ টু এক্সপ্রেস কোয়ালিটিস, ইমোশনস অর স্টেটস, যেমন লাভ, জেলাসি। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু ওই যে জেলাসি, এটার প্লুরাল হতে পারে, প্লুরাল থাকতে পারে। লাভের প্লুরাল নেই, জেলাসির প্লুরাল থাকতে পারে। এটা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আচ্ছা, এটা দেখুন অ্যাবস্ট্রাক্ট নাউনটা মাঝে মাঝে কমন নাউন হয়ে যাবে। কখন? যেমন আমি বললাম শি ইজ আ বিউটি, শি ইজ আ
বিউটি। এমনিতে বিউটি ইটসেলফ, বিউটি ওয়ার্ডটা ইটসেলফ হচ্ছে, আমরা যদি সেন্টেন্সে ইউজ ছাড়া আমরা যদি বিউটির কথা বলি, বিউটি হচ্ছে ইটসেলফ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা দিয়ে একটা সৌন্দর্য, এটা একটা একটা কোয়ালিটির নাম বুঝাচ্ছে। কিন্তু আমি যখন বলছি শি ইজ আ বিউটি, তখন আমি বলছি যে একটা পার্সনের কথা বলছি, যে পার্সনটা বিউটিফুল, তখন এটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না, বরং এটা কমন নাউন হয়ে যায়। সো আমরা দেখেছি প্রপার নাউন কিভাবে কমন নাউন হয়, আমরা দেখেছি ম্যাটারিয়ালিস্টিক নাউনগুলো কখন কমন নাউন হয়, আমরা দেখছি অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়। ঠিক একইভাবে আমরা যখন বলছি হি ইজ আ জাস্টিস অফ দ্য কোর্ট, এমনিতে জাস্টিস ইটসেলফ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু আমরা এখান দিয়ে যখন একটা ব্যক্তিকে বুঝাচ্ছি যে ওই লোকটা হচ্ছে একজন হাইকোর্টের জজ, তখন কিন্তু এটা কমন নাউন হয়ে গেছে। সো আমি যখন এমনিতে একটা গুণের নাম বুঝাচ্ছি, দোষের নাম বুঝাচ্ছি, তখন কিন্তু আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন এমনিতে ইটসেলফ, কিন্তু আমি যখন একটা ব্যক্তিকে বুঝাচ্ছি তখন এটা আর কমন অ্যাবস্ট্রাক্ট নাউন নেই, তখন এটা কমন নাউন হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি অনেস্টি বলি, অনেস্টি হচ্ছে ইটসেলফ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, একটা কোয়ালিটির নাম বুঝাচ্ছে, কিন্তু আমি যদি অ্যান অনেস্ট পার্সনের কথা বলি, এটা আসলে একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এটা কিন্তু কমন নাউন হয়ে গেছে। আচ্ছা, কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন মাঝে মাঝে প্লুরাল ফর্মও নিতে পারে, যেমন আমরা একটু আগে জেলাসিস এটা বলেছি, জেলাসিরও প্লুরাল ফর্ম থাকতে পারে, বিভিন্ন ধরনের জেলাসি কিংবা বিভিন্ন ধরনের ইচ্ছা, উইশেস হতে পারে। এরপর চলে আসুন কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন হচ্ছে গিয়ে টু আর মোর ওয়ার্ডস মিলে আপনার কম্বাইন্ড একটা সিঙ্গেল নাউন ফর্ম করবে, যেটার কথা আমরা অলরেডি বলেছি, সুইমিং পুল, পোস্টম্যান, আফটারনুন, এটসেট্রা এটসেট্রা। এবার চলে আসুন খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এটা 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 পরীক্ষায় বেশি আসতে দেখা যায়, বিসিএস সহ অন্যান্য পরীক্ষাগুলোতে। তো বিভিন্ন অ্যাডজেক্টিভ থেকে নাউনে কনভার্সন, যেমন ফ্রেইলটি। ফ্রেইলটি এটার আচ্ছা, ফ্রেইলটি এটা 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 নিয়ে একটু আলোচনা করি আমরা। ফ্রেইলটি দিয়ে আমরা এমনিতে সাধারণত ফ্র্যাজাইল বা উইক কোনো একটা জিনিসকে বুঝাই। ফ্রেইলটির কথাটা আসলে, ফ্রেইলটি ওয়ার্ডটা আসলে খুব সহজে ডিকশনারিতে খুঁজে পাবেন না, খুব পুরান ওয়ার্ড। আপনি দেখুন শেক্সপিয়ারের হ্যামলেটের একটা লাইন ছিল এরকম, ফ্রেইলটি থাই নেম ইজ ওয়েমেন, ওয়েমেন। এটা হচ্ছে গিয়ে হ্যামলেটের অ্যাক্ট 1 সিন 2 এর একটা লাইন, যেখানে প্রিন্স হ্যামলেট তার মায়ের কথা চিন্তা করে তারপর বলছে, যখন তার দেখা যাচ্ছে যে তার বাবা মারা গেছে, তার বাবার মারা যাওয়ার যে খাবারটাতে তার চাচার সাথে তার মার বিয়ে হয়ে যাচ্ছে ওই সেম খাবারেই, তখন সেই কথাটা বলেছে যে মহিলারা এমনিতে ফিজিক্যালি উইক হতে পারে, ফিজিক্যালি খুব ফ্রেজাইল হতে পারে, এবং মোরালিও তারা খুব উইক। এটা বেশি পুরুষবাদী কথা হয়ে গেছে, একজন মহিলা দিয়ে পুরো মহিলা জাতিকে আসলে ওইভাবে ডিসক্রাইব করা উচিত না। তো যাই হোক, ফ্রেইলটি দাই নেম ইজ ওয়েমেন, এখানে ফ্রেইলটি এটা কিন্তু একটা নাউন। এরপর আসুন বিউটিফুল। বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, বিউটি হচ্ছে বিউটিফুলের নাউন। এখানে এক্সাম্পল সংজ্ঞাসহ আপনাকে বলা হয়েছে, যেন আপনার মানে ওয়ার্ড আর শব্দার্থগুলো ডিকশনারিতে খুঁজতে যেতে না হয়। গ্র্যান্ড, গ্র্যান্ডার, পোর, পোভার্টি, পোভার্টি হচ্ছে নাউন, পোর হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্রিফ থেকে ব্রেভিটি, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও ভার্বস থেকে নাউন্সে আসা যায়, যেমন অ্যাকোমোডেশনের নাউন অ্যাকোমোডেশনই, মেজারমেন্টের নাউন মেজারমেন্টই, তবে ব্রেকের নাউন হচ্ছে ব্রিজ বা ব্রেকেস। অ্যাডভাইস একটু ভালো মতন খেয়াল করুন, ভার্ব, আপনি যখন এস দিচ্ছেন তখন কিন্তু ভার্ব, আর আপনি যখন সি ইউজ করছেন তখন কিন্তু নাউন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। আপনি এভাবে মনে রাখতে পারেন, বা আমি এভাবে মনে রাখতাম যে এস ভার্ব তার মানে এস ভি, কিংবা সিএম, এভাবে মনে রাখতে পারেন। অ্যাডভাইসে সি আছে আর নাউন এটা,
তাহলে সিএন, ওই যে কার্টুন নেটওয়ার্ক, ছোটোকালে আমরা যেমন কার্টুন দেখতাম, টম অ্যান্ড জেরি দেখতাম, সেই সিএন এভাবে মনে রাখতে পারেন। আমি আসলে এইভাবেই মনে রাখি। ব্যাপারটা এমন না যে আমি যেভাবে মনে রাখতাম আপনাকে সেভাবে মনে রাখতে হবে। আপনি আপনার আশপাশে যে জিনিসগুলো আপনার মাথায় থাকবে, আশপাশে ঘটা জিনিস, সেগুলোর সাথে ম্যাচ করে মনে রাখার চেষ্টা করবেন। এগুলো মনে রাখা একটু টাফ। এটার জন্য বারবার রিড আউট করতে হবে, বারবার রিড আউট করতে হবে, বারবার চোখ বুলাতে হবে। সেটা আপনি ধমধম ধমধম করে মুখস্থ করার দরকার নেই। সেটার জন্য আপনি এটা করবেন যে বারবার দেখবেন, বারবার চোখ বুলাবেন, মুখস্থ করার ইন্টেনশন না নিয়ে আপনি চোখ বুলাবেন, দেখবেন অটোমেটিক আপনার মাথায় চলে এসেছে আলহামদুলিল্লাহ। আর এই জিনিসগুলো যেন আপনাদের সামনে আরও ক্লিয়ার হয়, এর জন্য দেখুন প্রত্যেকটারই কিন্তু আলাদা আলাদা এক্সাম্পল আমরা নিয়ে এসেছি, যেন আপনার বুঝতে সুবিধা হয় যে আসলে ভার্ব হিসেবে ইউজ হলে এক্সাম্পলটা কেমন হয়, নাউন হিসেবে ইউজ হলে এক্সাম্পলটা কেমন হয়। আমি ওগুলোতে যাচ্ছি না, আমি সব কিছু গো থ্রো করছি না। ডেনি থেকে ড্যানিয়েল, ডু থেকে ডিট অর ডুয়ার, আপনারা এগুলো পড়ে নেবেন। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আমি আপনাকে কি করে বুঝাই এগুলো কত বেশি ইম্পর্ট্যান্ট। এখানে আরও অনেকগুলো আছে, বেশ অনেকগুলো আছে। এখন কথা হচ্ছে, আমি আসলে নাউনটা তো বুঝলাম, নাউনটা তো পড়লাম, এখন সেন্টেন্সের মধ্যে আমি যদি নাউনটাকে দেখি তাহলে নাউনটাকে আইডেন্টিফাই করে কিভাবে বলবো যে ওইটাই নাউন। তো প্রথম কথা হচ্ছে সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে আপনি এটাকে সেন্টেন্সে দেখতে পারেন। যেমন বাংলাদেশ ইজ আওয়ার মাদার ল্যান্ড, বাংলাদেশটা আপনি কিন্তু সাবজেক্ট হিসেবে পেয়ে গেলেন একটা প্রপার নাউন। কিংবা আই ডিসলাইক স্টুপিডিটি, আপনি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটাকে অবজেক্ট হিসেবে পেয়ে গেলেন। এরপর অ্যাজ দ্য অবজেক্ট অফ জিরান্ট পার্টিসিপল অর ইনফিনিটিভ, আচ্ছা জিরান্ট পার্টিসিপল ইনফিনিটিভ নিয়ে আমরা এখন আলোচনা করছি না, আমরা এটার আলোচনার ডিটেলস আলোচনা আমরা করব। আপাতত জাস্ট দেখে রাখুন, যেমন জিরান্ট হিসেবে রিডিং বুকস ইজ অলওয়েজ অ্যামিউজিং, রিডিং বুকস, ওকে। রোলিং রোলিং স্টোন, এটা পার্টিসিপল, হ্যাঁ। আর রোলিং স্টোন এটা হচ্ছে পার্টিসিপল। ইনফিনিটিভ হচ্ছে টু দিয়ে শুরু হবে, টু প্লে ফুটবল, টু প্লে ফুটবল ইজ গুড ফর হেলথ। তো দেখুন এই জিনিসগুলো কিন্তু আপনার বিভিন্ন রকম। আপনার ইনফিনিটিভটা খুব সহজে বোঝা যায়, আমি এটা নিয়ে পরে আলোচনা করব, এটা নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব না, কারণ এটা নিয়ে ডিটেলস একটা আলোচনার দরকার আছে। আমি জিরান্ট 2 লাইনে কিংবা শর্টকাট, আর আপনাদেরকে বলছি জিরান্ট নিয়ে কিংবা পার্টিসিপল নিয়ে ইউটিউবে অনেক শর্টকাট ভিডিও আছে, শর্টকাট শিখায়। আমিও অনেক ভিডিও দেখেছি যখন আমি এগুলোর পড়াশোনা করতাম। ভুলেও না, ভুলেও না, মোটেও না, এগুলোর শর্টকাট মোটেও নেই, মোটেও নেই, মোটেও নেই। শর্টকাটগুলো কিছু এক্সাম্পলের জন্য খাটে, অন্য এক্সাম্পলের জন্য খাটে না। আমি নিজে দেখেছি, আমি নিজে যখন পড়েছি, স্টাডি করেছি, দেখি ওমা শর্টকাট দিয়েছে। ইনফ্যাক্ট ওই যে আপনাদের সমন্বয়ক কী যেন নাম ওনার, আরে কালো করে লম্বা করে, মনে নেই, হাসনাত আবদুল্লাহ, তো ওনারও কিন্তু এই শর্টকাটওয়ালা একটা ভিডিও আছে। তো মিলে না ভাই, মিলে না, সব এক্সাম্পল কিন্তু মিলে না। যেমন আপনাকে আমি ওই শর্টকাট বলবোই না, আমি আপনাকে ডিটেলস ধরে ধরে ভেঙে ভেঙে পড়াবো। ইনফিনিটিভটা খুব সহজে বোঝা যায়, টু দিয়ে শুরু হবে, যেমন টু প্লে ফুটবল, এটা খুবই সহজ, এটা নিয়ে আসলে পড়াশোনার কিছু নেই। মেইন প্যাচটা লাগে পাস্ট পার্টিসিপল, আপনি বুঝে যান ওই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ড, এই দুইটার মধ্যে আসলে আপনার প্যাচটা লাগে। তো এই প্যাচটা যেন না লাগে, এটার ক্ষেত্রে আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দেব, একদম ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। সেটা আজকের ক্লাসে না, আজকে জাস্ট একটু চোখ বুলিয়ে রাখুন, দেখে রাখুন। এরপর অ্যাজ দ্য অবজেক্ট অফ আ প্রিপোজিশন, যেমন উই ডিপেন্ড অন আল্লাহ, প্রপার নাউন হিসেবে অনের পরে বসেছে। আফটার আর্টিকেল আই ওয়ার্ক ফর আ হোয়াইল, আফটার অ্যান অ্যাডজেক্টিভ রহিম ইজ আ গুড স্টুডেন্ট। এই যে দেখেন গুডের পরে স্টুডেন্টটা কিন্তু আপনার নাউন, আমরা জানি এটা হচ্ছে কমন নাউন। এরপর দ্য ডিটারমিনেশন অফ জাহিদ, এখন দা এবং অফের মাঝে, দা এবং অফের মাঝে যে ডিটারমিনেশনটা ইউজ হলো এটা কিন্তু নাউন। সো আর্টিকেল, এই যে আমাদের এখানে রুলসটা আমরা যদি দেখি, আর্টিকেল এবং অফের মাঝে বা দা এবং অফের মাঝে যে জিনিসটা ইউজ হচ্ছে সেটা কিন্তু আপনার নাউন। অনেক ক্ষেত্রে আপনি সাফিক্স দেখে নাউন আইডেন্টিফাই করতে পারেন, এটা আসলে মানে কমন সেন্স, আমার এগুলো মনে থাকতো না,
আপনাদেরও মনে রাখার দরকার নেই, জাস্ট চোখ বুলিয়ে রেখে দিতে পারেন। এরপর চলে আসি আমাদের কাউন্টেবল নাউন নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা। কাউন্টেবল নাউন হচ্ছে একটা বই, দুইটা বই, একটা আপেল, দুইটা আপেল এভাবে বলা যায়। সো এ বা অ্যান বা টু এভাবে গুনে গুনে বলা যায়। কাউন্টেবল নাউনের কিছু ক্যাটাগরি রয়েছে। কাউন্টেবল নাউনগুলো প্রপার নাউন, যেমন জন, প্যারিস কিংবা মাইক্রোসফট, এগুলো হতে পারে। আবার যেমন মাইক্রোসফট একটা কোম্পানিকে বোঝাচ্ছে, সো আমরা কাউন্টেবল নাউন বলতে পারি। কমন নাউন্স, কমন নাউন্সের ক্ষেত্রে আমরা কিছু এক্সাম্পল দিতে পারি, ডগ, চেয়ার, টেবিল। কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমরা বলতে পারি টিম, ফ্যামিলি, অডিয়েন্স। এগুলো কিন্তু কাউন্টেবল নাউনের ক্যাটাগরির মধ্যে পড়া প্রপার, কমন এবং কালেকটিভ নাউন্স। এবার আসুন আনকাউন্টেবল নাউন্স, এটাতেই মেনলি প্রবলেমটা হয়। এটা আমরা অলরেডি প্রবলেমটা কিছুটা ভেঙে দিয়েছি। তো যেমন মনে করেন আমরা বললাম যে একটা তেল, দুইটা তেল, এরকম হবে না। তবে কিছু ক্ষেত্রে হতে পারে অয়েলস, সেখানে আমরা বিভিন্ন কাইন্ড অফ অয়েলস নিয়ে আলোচনা করছি। তবে ইনফরমেশনস কিন্তু আপনি কখনো বলবেন না, মানিজ কখনো বলবেন না, ফার্নিচার্সও কখনো বলবেন না, কিংবা আ ফার্নিচার, টু ফার্নিচার্স এরকম কিন্তু আপনি বলবেন না। আপনি যদি বলেন হি বট আ ফার্নিচার, এটা কিন্তু ইনকারেক্ট। আপনাকে বলতে হবে হি বট ফার্নিচার অনলি, আর কিছুই কিন্তু বলবেন না আপনি। ঠিক একইভাবে যে এদের কোনো প্লুরাল ফর্ম নেই, আমরা যদি বলি হি হ্যাজ গট আ লট অফ ইনফরমেশনস, এরকম হবে না, আ লট অফ ইনফরমেশন হবে। ইনফরমেশনস কিন্তু ভুল, আনকাউন্টেবল নাউনের এইভাবে অ্যাজ বসবে না, ইনফরমেশন হবে। ঠিক একইভাবে দেয়ার ওয়ার 4 লাগেজেস উইথ দ্যাম, এটা কিন্তু হবে না। আপনাকে কি বলতে হবে? দেয়ার ওয়াজ লাগেজ উইথ দ্যাম। তো আনকাউন্টেবল নাউনকে আমরা কিভাবে ইউজ করব? আনকাউন্টেবল নাউনকে আমরা এভাবে বলতে পারি আ পিস অফ ফার্নিচার ইনস্টেড অফ আ ফার্নিচার না বলে। আমরা বলতে পারি আ বটল অফ ওয়াটার। আমরা বলতে পারি 2 পিসেস অফ লাগেজেস হবে না, লাগেজ। 2 পিসেস অফ লাগেজ। আ কাপ অফ টি। তো এরকমভাবে যাবে। আ বটল অফ অয়েল, আ ব্যাগ অফ স্যান্ড, এরকমভাবে হবে আর কি। এই স্লাইডটা কত বেশি ইম্পর্ট্যান্ট আমি আপনাকে কিভাবে বুঝাই এই স্লাইডটা কত ইম্পর্ট্যান্ট। এখানে হচ্ছে গিয়ে সকল আনকাউন্টেবল নাউনগুলোকে এক জায়গায় করা আছে। এই স্লাইডটা থেকে 1 নাম্বার আপনার কমন ইনশাল্লাহ চলে আসবে যে কোনো পরীক্ষা, যে কোনো পরীক্ষা। এটার জন্য ভাই কী করবো, আমি কি মুখস্থ করবো ঝুলে ঝুলে? না, এখানে জিনিসগুলো আপনি জাস্ট গো থ্রো করবেন, জাস্ট গো থ্রো, চোখ দিয়ে জাস্ট স্ক্যান করে নেবেন। একবার করেছেন, অনেক ওয়ার্ড আপনার মাথায় অলরেডি চলে আসবে। সেকেন্ড আরেকবার রিভাইজ করার সময় আরেকবার করবেন, 3-4 বার রিভাইজ করলে অটোমেটিক অনেক ওয়ার্ড আপনার মাথায় অলরেডি চলে আসবে। এবং আমি আপনাকে বলবো যে আপনি অনেক কিছু এমনিতেই বুঝতে পারবেন। যেমন মনে করেন, কীভাবে এক্সাম্পল দিই, যেমন মানি। ধরেন আপনাকে কেউ বলল মানি, আচ্ছা আপনাকে যদি টাকা বলা হয় সেই টাকার কাউন্ট হয়, কিন্তু মানি এটা কিন্তু জেনারেলাইজডভাবে বলা হয়, এটার কিন্তু কাউন্ট হয় না। সো কমন সেন্স খাটিয়েও কিন্তু আপনি বলতে পারেন। সোপ, সোপ একটা সোপ, দুইটা সোপ, এরকম কিন্তু না। সোপ আসলে সোপ, সোপ কিংবা স্যুপ যেটাই বলি না কেন, সোপ সাবানটাও কিন্তু আসলে মেইনলি তরল একটা ফর্মে থাকে। ঠিক আছে, আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জিনিসটা বুঝবেন ভালো। তরল একটা লিকুইড ফর্মে থাকে, সেটা একটা বারের মধ্যে নিয়ে একটা শেপ জাস্ট দেওয়া হয়। সো একটা 1 সোপ 2 সোপস এরকম হবে না কিন্তু। আর স্যুপ তো মোটেও হবে না, ওটা আপনারা বুঝতে পারেন। রাইস, রাইস একটা চাল দুইটা চাল ওভাবে কিন্তু কেউ গণে না। 1 কেজি চাল, 1 বস্তা চাল, ওইরকমভাবে বলে। তো এইভাবে বলতে গেলে জিনিসটা কিন্তু আনকাউন্টেবল হয়ে যায়। সো একটা দুইটা এভাবে বলতে পারলে সেটা হয় কাউন্টেবল। ঠিক একেভাবে মিউজিক, আবার একটা মজার ব্যাপার দেখেন, মিউজিক, হ্যাঁ মিউজিক হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু একটা গান, দুইটা গান, মানে 1 সং 2 সংস, এই সং কিন্তু আপনার কাউন্টেবল। সো জাস্ট কমন সেন্স খাটিয়ে কিন্তু আপনারা অনেক কিছু বলতে পারেন। যেমন হেয়ার, একটা চুল দুইটা চুল এভাবে কেউ গণে না, সো হেয়ার একটা আনকাউন্টেবল।
নলেজ আনকাউন্টেবল, ইনফরমেশন আনকাউন্টেবল, ম্যাথমেটিক্স, ফিজিক্স এই টাইপের যত সাবজেক্টস রয়েছে, ইকোনমিক্স, সব কিছুই কি আনকাউন্টেবল। সো আপনার এই স্লাইডটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। কিছু রয়েছে কাছাকাছি মিনিং কিংবা কাছাকাছি ওয়ার্ড, সেখানে আপনার কাউন্টেবল এবং আনকাউন্টেবল দেখা যায়, এটার জন্য কিছুটা কনফিউশন জাগে। আমি অলরেডি হয়তো অনেকগুলো বলেও ফেলেছি। যেমন মনে করেন অ্যাসাইনমেন্ট হচ্ছে কাউন্টেবল নাউন, কিন্তু হোমওয়ার্কটা হচ্ছে আনকাউন্টেবল। ক্লাইমেট হচ্ছে কাউন্টেবল, ওয়েদার হচ্ছে নন কাউন্টেবল। জব হচ্ছে কাউন্টেবল, ওয়ার্ক হচ্ছে নন কাউন্টেবল। ঠিক একইভাবে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কাউন্টেবল, কিন্তু অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল। এই স্লাইডটা একটু ট্রিকি, একটু মনে রাখা টাফ, তবে এক্সাম্পল খুব বেশি নেই। আশা করি আপনারা এগুলো কভার আপ করে ফেলবেন। তো আমরা আমাদের এই ক্লাসটা এখানেই শেষ করতে চাচ্ছি। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত গুড লাক, আল্লাহ হাফেজ।